সাধারণ মানুষের মধ্যে অনেকেরই ধারণা যে আর্ট বা শিল্প বোধহয় বিশেষ কিছু মানুষেরই চর্চার বিষয়। আমাদের প্রতিদিনের জীবনে আর্টের তেমন কোনো ভূমিকা নেই। নন্দলাল বোস তার যে প্রবন্ধ দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন, এই প্রবন্ধে তিনি এই ধারণার মধ্যে যে ভ্রান্তি সেটি দূর করার চেষ্টা করেছেন এবং এই প্রবন্ধে তিনি খুব সুন্দর করে দেখিয়েছেন যে প্রফেশনাল আর্ট বাদ দিয়েও আমাদের জীবনে আর্টের গুরুত্ব কতখানি। এই প্রবন্ধটি আমার মনে হয় প্রতিটি মানুষেরই পড়া উচিত। আর্ট বলতে অনেকেই মনে করেন যে ছবি আঁকা, গান গাওয়া বা সাহিত্য চর্চার একটি আলাদা স্বতন্ত্র ধারা আর কি। কিন্তু নন্দলাল বসু দেখাচ্ছেন যে আমাদের প্রতিদিনের জীবনে আর্ট কীভাবে আমাদের মানসিকভাবে এবং স্বাস্থ্যের দিক থেকেও আমাদের সমৃদ্ধ করে। যেমন ধরুন, উনি দেখিয়েছেন যে একজন তথাকথিত শিক্ষিত নাগরিক শ্রেণীর ছেলে বা মেয়ে যারা হোস্টেল জীবনে থাকে, হোস্টেল জীবনযাপন করে, তাদের যে হোস্টেলের রুমগুলো সেগুলো একেবারেই অগোছলো থাকে। ভুলভাল জায়গায় তারা জুতো খুলে রাখে, ভুলভাল জায়গায় তারা জামা টাঙিয়ে রাখে, বইয়ের টেবিলে কাপ, চায়ের কাপ রেখে দেয়। অর্থাৎ তারা যে স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করছেন, সেইখান থেকে তাদের জীবনযাপনের মধ্যে যে সৌন্দর্যবোধ সেটা তৈরি হচ্ছে না। উল্টো দিকে দেখা যায়, উনি উদাহরণ দিয়েছেন যে একটি গরিব সাঁওতাল পরিবারের মানুষ, যার হয়তো তথাকথিত শিক্ষা নেই, স্কুল কলেজে ডিগ্রি নেই, কিন্তু তিনি তার ঘরটা খুব সুন্দরভাবে সাজিয়ে রাখছেন, ঘরটাকে খুব ভালোভাবে ডেকোরেটেড করছেন, এবং তার যে ঘরের ভিতরে আসবাবপত্র, জিনিসপত্র, সেগুলোকে খুব সুন্দরভাবে ঠিক ঠিক জায়গায় সাজিয়ে রাখতে পারছেন। অর্থাৎ এই যে ভিতর থেকে যে সৌন্দর্যের বোধ, স্বতঃস্ফূর্তভাবে যে সৌন্দর্যের বোধ, সেটা একজন গরিব সাঁওতাল মানুষকে সুশিক্ষিত করেছে এবং তার নিত্যদিনের জীবনের সঙ্গে ওটা যুক্ত। সাধারণত যারা তথাকথিত শিক্ষিত নাগরিক শ্রেণীর মানুষ, তারা মনে করে যে আর্টের সঙ্গে জীবনের কোনো যোগ নেই, সেটি আলাদা এক চর্চার মাধ্যম। কিন্তু আমাদের যারা আদিবাসী মানুষ, তাদের জীবনের সঙ্গেই কিন্তু আর্টটা যুক্ত। তারা আর্টটার জন্য আলাদা কোনো চর্চা, আলাদা স্বতন্ত্র কোনো প্রয়াস তাদের প্রয়োজন হয় না। তাদের জীবন ধারণার সঙ্গে এই সৌন্দর্য বোধটার সংযুক্তি আছে, এইটা জরুরি। এবং নন্দলাল বোস তার এই প্রবন্ধে দেখিয়েছেন যে আমাদের যে স্কুল কলেজগুলো যেখানে আমরা পড়াশোনা করি, সেইখানে এই সমস্যাটা তৈরি হয়েছে। অর্থাৎ স্কুল কলেজের যে শিক্ষাটা বর্তমানে আমাদের এখানে চালু আছে, সেগুলো সাধারণত কীভাবে আমাদেরকে কারিগরিভাবে উন্নত করে তুলবে, আমাদের রুটি রোজগারের উপায় হবে, সেইটার উপর জোর দেওয়া হয়েছে। কিন্তু যে এস্থেটিক সেন্স, নান্দনিক যে বোধ, সেইটার জায়গাটার খুব অভাব আছে। যে কারণে কি হয়, আমরা হয়তো অনেক টাকা পয়সা রোজগার করি, কিন্তু তাকে ইউটিলাইজ করে আমাদের জীবনকে সুন্দর করে গড়ে তুলতে পারি না। আমাদের মধ্যে উনি দেখিয়েছেন যে অনেকের মধ্যেই সৌন্দর্যের যে প্রাথমিক ধারণাটাও তৈরি হয় না। অনেক শিক্ষিত মানুষের মধ্যেই এটা লক্ষ্য করা যায়। এক জায়গায় উনি লিখেছেন, এটা একটু পড়ি, they অর্থাৎ so called educated people, they cannot differentiate it between a painting and a photograph. একটা পেন্টিং আর একটা ছবির মধ্যে ফারাক সকল শিক্ষিত মানুষেরা করতে পারেন না। এটা খুবই সত্যি। যখন আমরা ছবি আঁকার চেষ্টা করতাম প্রথম দিকে, তো কোনো মানুষের মুখ যদি হুবহু আঁকতে পারতাম, তাহলে অনেকেই খুব খুশি হন এবং বলেন যে না, ছেলেটি খুব ভালো বড় শিল্পী। কিন্তু হুবহু আঁকার মধ্য দিয়ে তো শিল্প নেই, এইটা বুঝতে আমাদের অনেক সময় লেগেছে। এবং আমরা যারা বুঝতে পেরেছি তারা জানি যে কত মানুষ এটা এখনও বুঝতে পারেন না যে শিল্প কী আর ফটোগ্রাফ কী।
ক্লাস 7-এ বোধহয় একটা পড়া আছে, খোকা বাবুর প্রথম ছবি আঁকা, এরকম কিছু একটা নাম, যেখানে একটি ছেলে ওই দেখে দেখে ছবি আঁকে এবং মনে করে সেগুলো তার নিজের ছবি, যা তার বন্ধুর তার বাবার বন্ধু যিনি শিল্পী তিনি প্রথম তাকে বুঝিয়ে দিচ্ছে যে এগুলো তোমার ছবি নয়, তোমার ছবি সেগুলোই হবে যেটা তুমি কল্পনা করে আঁকবে, সেগুলো তোমার নিজের ছবি হবে, যার সাথে কারো কোনো মিল থাকবে না। অর্থাৎ এই যে শিল্পের যে বোধটা, সেইটা আমাদের তৈরি হয় না, স্কুল কলেজের শিক্ষায় সেই সুযোগটা নেই বলেই। পরের লাইন উনি লিখছেন, দে গেভ ইন অ্যামাজমেন্ট অ্যাট জাপানিজ ডলস অ্যাজ ইফ দে আর গ্রেট স্পেসিমেন্স অফ আর্ট। অর্থাৎ এই যে জাপানি পুতুলগুলো, এই পুতুলগুলোর মধ্যে সকল শিক্ষিত মানুষেরা আর্টের নমুনা খুঁজে পায়। Garish German rappers in red, blue and purple do not strain their eyes but give them pleasure. এই যে জার্মান মোড়কগুলো, লাল, নীল, বেগুনি, এই মোড়কগুলো তাদের চোখকে পীড়া দেয় না, বরঞ্চ আনন্দ দেয়। এইগুলো কেন হচ্ছে? কারণ ছোটোবেলা থেকেই শিক্ষার ক্ষেত্রে তারা শিল্পের যে দিকটা থেকে শিক্ষিত হতে পারে না বলেই সেই ঘটনাটা ঘটে। আমাদের প্রতিদিনের জীবনে আমরা যে জামা কাপড় পরি, পোশাক পরিচ্ছদ পরি, আমরা যে জুতো পরি, আমরা বিভিন্ন ধরনের যে জিনিস নির্বাচন করি, সেগুলো যদি আমাদের মধ্যে শিল্পের বোধটা না থাকে, তাহলে আমরা কিন্তু অড লুকিং জিনিসপত্র ব্যবহার করব। এটা আমরা দেখি, শিক্ষিত মানুষদের মধ্যে দেখি। উনি তার উদাহরণও দিয়েছেন যে শাড়ির সাথে কীভাবে তথাকথিত শিক্ষিত মেয়েরা হাই হিলের জুতো পরেন। আমরা আমাদের রাস্তাঘাটে, বাসে, রেস্টুরেন্টে এমন প্রচুর মানুষ দেখব যাদের হয়তো তথাকথিত ডিগ্রি আছে, কিন্তু তাদের পোশাক আশাক নির্বাচন দেখলেই বোঝা যায় যে সৌন্দর্য বোধটা তাদের মধ্যে গড়ে ওঠেনি। মানুষের মধ্যে এস্থেটিক সেন্সিবিলিটি যত কম হবে, তত এই জীবন থেকে সে আনন্দ কম নিতে পারবে। পৃথিবীতে যে এত উন্নত ধরনের আর্টগুলো আছে, সেটা সিনেমার মধ্য দিয়ে বলুন, ছবির মধ্য দিয়ে বলুন, ভাস্কর্যের মধ্য দিয়ে বলুন, সেই মূল্যবান জিনিসগুলো থেকে, তার রস থেকে তারা বঞ্চিত হবে। এবং দুর্ভাগ্যের এটাই, তারা যে বঞ্চিত হচ্ছে সেটা তারা বুঝতে পারবেন না। আর যেটা আর্টের অভাব, যেটা আমাদের মধ্যে যেটা সবথেকে বেশি সমস্যা সৃষ্টি করে, সেটা হলো আমাদের যে জীবনযাপন প্রণালী, সেখানে আমরা যে দুঃখ কষ্ট মধ্য দিয়ে যাই, আমরা যে সম্পর্ক তৈরি করি, সেইগুলোর গভীরতা একেবারেই দাঁড়ায় না। ফলত জীবনযাপন হয় খুব ভাষা হয়। মানুষ যে অবসাদগ্রস্ত হয়, অনেক সময় আত্মহননের পথ বেছে নেন। এটাও আমার মনে হয় আর্ট কোথাও না কোথাও এটাকে প্রতিহত করতে পারে। কারণ নেয়ের ভিতর থেকে জীবনের আনন্দ খুঁজে নেওয়ার ক্ষমতা বোধ হয় একমাত্র আর্টেরই আছে। যত আমরা বেশি স্থূল ভোগবাদের দিকে এগিয়ে যাব, তত আমরা এই ধরনের অবসাদে বেশি পড়ব এবং এই পৃথিবীর যে অন্যান্য সৌন্দর্য, সেগুলো থেকে বঞ্চিত হব। আমাদের মননের মধ্যে আর্টের প্রভাব কিভাবে যুক্ত হতে পারে, সেটা নিয়েও নন্দলাল বোস আলোচনা করেছেন। এবং উনি মনে করেন যে প্রকৃতির সঙ্গে আমরা যদি যুক্ত হতে পারি, তাহলে কিন্তু আমাদের সৌন্দর্যবোধ স্বাভাবিকভাবে গড়ে উঠবে। এবং এটা খুবই খাঁটি কথা। আপনারা দেখবেন যে যে সমস্ত মানুষেরা প্রকৃতির সাথে যুক্ত, ন্যাচারালি, মানে তাদের জীবনযাপনটাই প্রকৃতির সাথে, তাদের মধ্যে কিন্তু সৌন্দর্যবোধ আমাদের থেকে কিছুটা বেশি। আমরা যত বেশি প্রকৃতির থেকে দূরে চলে যাচ্ছি, তত বেশি আমরা কিন্তু আর্টের থেকেও দূরে যাচ্ছি। নাগরিক মানুষেরাও আর্ট নিশ্চয়ই তৈরি করেন, কিন্তু প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে যে আর্ট, সেই আর্টের মধ্যে কোথাও যেন নাগরিক ঈর্ষা, নাগরিক ভোগবাদ, নাগরিক বিকৃতিগুলো উঠে আসে। কিন্তু প্রকৃতির সঙ্গে যারা যুক্ত থাকেন, তাদের আর্টের মধ্যে কিন্তু এই ধরনের বিকৃতি, হিংসা, ঈর্ষা কিছুটা হলেও কম। তো উনি যেটা বলেছেন যে যদি ছাত্রছাত্রীদের প্রকৃতিরকে দেখার চোখটা গড়ে দেওয়া যায়, তাহলে কিন্তু আপনা থেকে তাদের মধ্যে এই সৌন্দর্যবোধটা তৈরি হতে পারবে।
আমরা তো ক্রমশ প্রকৃতি থেকে দূরে যাচ্ছি। এটা তো ঘটনা যে আমরা ক্রমশ আমাদের কাছে পৃথিবীটা ছোট হতে হতে বোকা বাক্সের ভিতরে বন্দি হয়ে যাচ্ছে। এখন বোকা বাক্সের থেকেও আরও ছোট একটা পৃথিবী, মোবাইলের মধ্যে আমরা বন্দি হচ্ছি, এটা সত্য। এবং ফলত আমরা প্রকৃতির মধ্যে যে অনর্গল যে সৌন্দর্য ফুটে উঠছে, বিচ্ছুরিত হচ্ছে, সেগুলোর উপভোগ করতে পারছি না, আমাদের চোখ তৈরি হচ্ছে না। ছোট ছোট ছেলেমেয়েরা পিকনিকে যায়, খুব কম বয়স, কিন্তু তারা, আমি দেখেছি যে পিকনিকে গিয়ে তারা মদের প্রতি তাদের যে আকর্ষণ, মাংসের প্রতি তাদের যে আকর্ষণ, সেই আকর্ষণ কিন্তু নদীটির প্রতি আর দেখি না। বা সেই তার পাশাপাশি যে প্রাকৃতিক সৌন্দর্য বাইরে গিয়ে বাইরে দাঁড়ানোর মধ্য দিয়ে সেইটা তাদেরকে আকর্ষণ করে না। একটা লোক যদি দার্জিলিং ভ্রমণে গিয়ে সে একটা হোটেলের মধ্যে বন্দি হয়ে নানা রকমের খাবার দাবার খায় আর তার ফটো দেয়, তারও বুঝতে হয় যে তার সৌন্দর্য বোধটা কী পরিমাণে সংকুচিত। তো উনি বলেছেন যে ছাত্রছাত্রীদের প্রকৃতির কাছে নিয়ে যাওয়া এবং গুড পিস অফ আর্ট ওয়ার্ক, যেগুলো ভালো ভালো আর্টের কাজ, সেগুলোর সঙ্গে পরিচয় করানো খুব জরুরি। আমাদের স্কুল কলেজে আর্টের সাথে পরিচয়ের অভাব খুব ঘটে। শুধুমাত্র পাঠ্যসূচি, সিলেবাস ভিত্তিক পড়াশোনার মধ্য দিয়ে আর্টের সঙ্গে পরিচয় করানো খুবই অসম্ভব। এবং এটা আমরা দেখেছি যে স্কুল কলেজে নতুন যে সমস্ত সাহিত্য চর্চা হচ্ছে, ছবি আঁকা হচ্ছে, সিনেমা হচ্ছে, সেগুলোর সঙ্গে ছাত্রছাত্রীদের পরিচয় তো করানোই হয় না, বরঞ্চ এগুলো তাদের পড়াশোনার ব্যাঘাত ঘটবে বলে তাদের এগুলো থেকে দূরে সরিয়ে রাখা হয়। এইটার একটা ভীষণ ব্যাড ইফেক্ট তাদের জীবনে পড়ে। ফলত তাদের মস্তিষ্কের বিকাশ ছোট হয়, চিন্তা ছোট হয়, তারা পরবর্তী জীবনে নানা সংকীর্ণ চিন্তার মধ্য দিয়ে যান। ফলত নিজস্ব বোধটা তাদের তৈরি হয় না। এক শিল্পচর্চা, সৃজনশীলতার মধ্য দিয়ে কোনো ছাত্রছাত্রী না গেলে তার নিজস্ব চিন্তা তো গড়ে উঠতে পারে না, কোনো মতেই গড়ে উঠবে না। ফলত সে চালিত হয় অন্যের দ্বারা, সেটা রাষ্ট্রের দ্বারা হতে পারে, সেটা তার থেকে ক্ষমতাবান মানুষের দ্বারা হতে পারে, বা রবীন্দ্রনাথের কর্তার ভূতের মতো কোনো সামাজিক অদৃশ্য নিয়মের দ্বারাও চালিত হতে পারে। কারণ তো প্রশ্ন করার বা ভাবার বোধটা তার গড়ে ওঠে না। আর্টের মধ্যে দিয়ে আমরা মনে করি যে যারা আর্ট করবে তারা আর্ট থেকে রোজগার করবে, আর যাদের আর্ট থেকে রোজগার করার ক্ষমতা নেই তারা আর্ট করবে না, এরকম একটা ধারণা আমাদের জীবনে সাধারণ মানুষের মধ্যে দেখা যায়। এইটা একটা খুব ভুল ধারণা। আর্ট, প্রফেশনাল আর্টে যে মানুষ টাকা রোজগার করে সেটা একটা ভিন্ন বিষয়, কিন্তু আর্ট শুধুমাত্র টাকা রোজগারের জন্য নয়। আর্ট হচ্ছে নিজের জীবনকে গভীরতর আনন্দের সঙ্গে যুক্ত করার একটা প্রয়াস। আমরা কি চাই? আমাদের সমস্ত জীবন ধরে আমরা আনন্দ চাই। আমরা সেই আনন্দ কিভাবে পাবো তার নিয়ে আমরা উপায় বার করি। মানুষ যেরকম বোধ বুদ্ধির হয় সে সেরকম উপায় বার করে, কিন্তু আর্টের মধ্য দিয়ে আমরা এমন আনন্দ পেতে পারি যে আনন্দ অন্যের কোনো ক্ষতি করে না, বরঞ্চ নিজের জীবনকে সমৃদ্ধ করে। অন্যান্য আনন্দগুলো, স্থূল আনন্দগুলো আখেরে শেষ পর্যন্ত আমাদের সমাজ, সংস্কৃতি এবং নিজেরও ক্ষতি করে।